আচ্ছা, আধুনিক মধ্যপ্রাচ্যের ইতিহাসে যদি আমরা দেখি, তাহলে আলী খামেনের মতো প্রভাবশালী নেতা কিন্তু খুব কমই খুঁজে পাওয়া যাবে। কিন্তু ভাবার বিষয় হল, বিপ্লব আর সংঘাতের মধ্যে দিয়ে যে মানুষটা ৩৬ বছর ধরে শাসন করেছেন, তার ক্ষমতার শেষটাও হয়েছিল ঠিক ততটাই ভয়ঙ্করভাবে, যতটা ভয়ঙ্কর ছিল তার এই ক্ষমতার শীর্ষে ওঠা। চলুন আজ আমরা সেই মানুষটার কথাই বলবো, যিনি একসময় পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন আর লৌহ কঠিন হাতে ইরান শাসন করেছিলেন। ২৮শে ফেব্রুয়ারি ২০২৬। এই তারিখটা মধ্যপ্রাচ্যের ইতিহাসে গেঁথে থাকবে, কোনো শান্তি চুক্তি বা কূটনৈতিক বৈঠকের জন্য নয়, বরং এমন একটা ভয়ঙ্কর ঘটনার জন্য যা এই অঞ্চলের অন্যতম শক্তিশালী এক শাসনের একেবারে মাথা কেটে ফেলেছিল। খবরটা এসেছিল একটা ভূরাজনৈতিক ভূমিকম্পের মতো। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের একটা দুঃসাহসিক যৌথ হামলা, আর সেটা গিয়ে আঘাত এনেছে ইরান সরকারের একেবারে কেন্দ্রে। লক্ষ্য কোনো সামরিক ঘাঁটি ছিল না, ছিলেন স্বয়ং সর্বোচ্চ নেতা আলী খামেনি। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার সাথে সাথেই একটা আন্তর্জাতিক ঝড় শুরু হয়ে যায়, যার ধাক্কা সারা বিশ্বে অনুভূত হতে থাকে। যখন গোটা বিশ্ব দম বন্ধ করে অপেক্ষা করছিল, ঠিক তখনই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খবরটা নিশ্চিত করে ৮৬ বছর বয়সে ৩ দশকেরও বেশি সময় ধরে শাসন করা মানুষটার পতন হয়েছে। আনুষ্ঠানিকভাবে তো দেশের শোক ঘোষণা করা হলো, কিন্তু সেই শোকের পর্দার আড়ালে ক্ষমতার এক লড়াই দানা বাঁধছিল, যা দেশটাকেই ছিন্নভিন্ন করে দিতে পারত। কিন্তু পরিস্থিতি ঠিক এই পর্যায়ে পৌঁছালো কিভাবে? মানে ২০২৬ সালের সেই ঘটনাটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। কে ছিলেন এই মানুষটা, যার ৩৬ বছরের শাসনের অবসান হলো এমন নাটকীয়ভাবে? আর কিভাবে একজন মাঝারি সারির ধর্মীয় নেতা এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর আর ভয়ঙ্কর ব্যক্তিদের একজন হয়ে উঠলেন? আমাদের এই যাত্রা শুরু হবে বিপ্লবের আগের সেই উত্তাল দশকগুলোতে। সর্বোচ্চ নেতা হওয়ার অনেক আগে আলী খামেনি ছিলেন একজন বিপ্লবী, পশ্চিমা সমর্থিত শাহের শাসনের গলার কাঁটা। আর ঠিক এখানেই তার বিশ্বাস আর ক্ষমতার প্রতি তার যে অদম্য আকাঙ্ক্ষা, সেটা তৈরি হয়েছিল। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া তরুণ খামেনি ধর্মীয় শিক্ষায় একেবারে ডুবে গিয়েছিলেন, কিন্তু ক্যারিশম্যাটিক আয়াতুল্লাহ খোমেনির সাথে দেখা হওয়ার পর তার জীবনটাই বদলে যায়। তিনি শুধু তার একনিষ্ঠ ছাত্রই হননি, বিপ্লবী শক্তির এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। এই সক্রিয়তার জন্য তাকে অবশ্য চড়া মূল্য দিতে হয়েছিল, ৬ বার গ্রেপ্তার আর নির্বাসন। কিন্তু প্রত্যেকবার জেল থেকে বেরিয়ে তার সংকল্প যেন আরও দৃঢ় হয়েছে। জুন ১৯৮১, একটা বিস্ফোরণের শব্দে দিনের নীরবতা ভেঙে গেল। একটা টেপ রেকর্ডারে লুকোনো বোমা বিস্ফোরিত হয় খামেনির ঠিক পাশেই। তিনি সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন, কিন্তু এর জন্য অনেক বড় মূল্য দিতে হয়। তার ডান হাতটা স্থায়ীভাবে পঙ্গু হয়ে যায়। এই ক্ষতটা শুধু তার বেঁচে থাকারই প্রতীক ছিল না, বরং যে নৃশংস রাজনীতির খেলায় তিনি পরে সফল হবেন, তারও একটা স্থায়ী স্মারক হয়ে গিয়েছিল। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যু একটা বিশাল ক্ষমতার শূন্যতা তৈরি করে। পর্দার আড়ালে তখন উত্তরাধিকার নিয়ে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। আর সেই লড়াই থেকে এক অপ্রত্যাশিত বিজয়ী উঠে আসেন এমন একজন, যিনি কিনা ব্যবস্থার নিজস্ব নিয়ম অনুসারেই প্রার্থী হওয়ার যোগ্য ছিলেন না, আলী খামেনি। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? মানে কিভাবে একজন মাঝারি সারির ধর্মীয় নেতা বাকি সবাইকে টপকে খোমেনির উত্তরসূরি হলেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে এক সাংবিধানিক সংকটের মধ্যে, যা ওই সদ্যজাত ইসলামী প্রজাতন্ত্রকে প্রায় ভেঙে ফেলার উপক্রম করেছিল। দেখুন, ইরানের সংবিধান কিন্তু একদম স্পষ্ট ছিল, সর্বোচ্চ নেতাকে অবশ্যই একজন মার্জা বা গ্র্যান্ড আয়াতুল্লাহ হতে হবে, যা শিয়া ধর্মগুরুদের সর্বোচ্চ পদ। এটা অনেকটা পোপ হতে হলে যেমন কার্ডিনাল হতেই হবে, সেরকম একটা ব্যাপার। ১৮৮৯ সালে খামেনি কিন্তু সেই পদে ছিলেন না, তিনি ছিলেন একজন মধ্যম স্তরের আলেম। তাই কাগজে কলমে তার প্রার্থিতা ছিল এক কথায় অকল্পনীয়। এমনকি খামেনি নিজেও সেটা স্বীকার করেছিলেন। একটা রুদ্ধদ্বার অধিবেশনে তিনি পরিষ্কার বলেছিলেন, আমার মনোনয়ন আমাদের সকলের রক্ত দিয়ে কান্না করার কারণ হওয়া উচিত। আমি ধর্মীয়ভাবে যোগ্য নই। কিন্তু রাজনীতিতে তো প্রায় আইন ক্ষমতার কাছে হেরে যায়। তাই এক দালচে পদক্ষেপে তার সহযোগীরা একেবারে শেষ মুহূর্তে একটা সাংবিধানিক সংশোধনী আনেন, আর তাতে ওই ধর্মীয় যোগ্যতার বাধা দূর করা হয় এবং সর্বোচ্চ ক্ষমতার মসনদের পথ পরিষ্কার হয়ে যায়। দেশে ক্ষমতা পুরোপুরি হাতে পাওয়ার পর খামেনি এবার বাইরের দিকে নজর দেন। তার দর্শনটা সহাবস্থানের ছিল না, ছিল সংঘাতের। তিনি মিত্র আর প্রক্সি শক্তিদের দিয়ে একটা জাল তৈরি করবেন, এক প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স, যার উদ্দেশ্য ছিল অঞ্চলের প্রতিটি কোণায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রভাবকে চ্যালেঞ্জ করা। এই প্রতিরোধের অক্ষই তার পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হয়ে ওঠে। এটা কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না,
বরং একই শত্রুর বিরুদ্ধে একজোট হওয়া বিভিন্ন রাষ্ট্র আর সশস্ত্র গোষ্ঠীগুলোর একটা কৌশলগত জোট ছিল। আর তেহরান থেকে খামেনি এই নেটওয়ার্ক পরিচালনা করতেন, আর তার প্রক্সি শক্তিদের ব্যবহার করে প্রতিপক্ষের বিরুদ্ধে এক ছায়াযুদ্ধ চালিয়ে যেতেন। এই অক্ষের প্রভাব কিন্তু পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছিল। যেমন ধরুন, লেবাননে হিজবুল্লাহ একটা ভয়ঙ্কর সেনাবাহিনীতে পরিণত হয়। গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো অস্ত্র আর টাকা পেতে থাকে। ইরাক আর সিরিয়ায় ইরানপন্থী মিলিশিয়ারা ব্যাপক ক্ষমতা অর্জন করে। আর ইয়েমেনে হুথি বিদ্রোহীরা আঞ্চলিক শক্তিগুলোকে চ্যালেঞ্জ জানায়। এরা সবাই কিন্তু শেষ পর্যন্ত একজনের কাছে জবাবদিহি করত, আর তিনি হলেন খামেনি। খামেনি যখন বিদেশে ইরানের শক্তি দেখাচ্ছিলেন, তখন নিজের দেশে তিনি একেবারে লৌহ কঠিন হাতে শাসন করতেন। ধার্মিকতা আর সাদাসিধে জীবনযাপনের যে একটা সুন্দর ভাবমূর্তি তিনি তৈরি করেছিলেন, তার আড়ালে লুকিয়েছিল এক বিশাল আর্থিক সাম্রাজ্য আর যে কোনো ভিন্নমতের অঙ্কুরকে পিষে ফেলার জন্য তৈরি এক নিষ্ঠুর নিরাপত্তা ব্যবস্থা। $95 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটা ছিল খামেনির সরাসরি নিয়ন্ত্রণে থাকা সেতাদ নামের একটা গোপন অর্থনৈতিক সাম্রাজ্যের আনুমানিক মূল্য। রয়টার্সের একটা তদন্তে বেরিয়ে এসেছিল যে এই সংস্থাটি সাধারণ নাগরিকদের হাজার হাজার সম্পত্তি একেবারে নিয়ম করে দখল করে নিয়েছিল। মানে, একদিকে ইরানের সাধারণ মানুষ নিষেধাজ্ঞার কারণে কষ্ট পাচ্ছে, আর অন্যদিকে তাদের নেতা এমন এক ব্যক্তিগত সম্পদ বানাচ্ছেন যা কিনা ধনী দেশগুলোর সাথে পাল্লা দেয়। আর তার ক্ষমতার বিরুদ্ধে যে কোনো চ্যালেঞ্জকে পাশবিক শক্তি দিয়ে মোকাবেলা করা হতো। তার শাসনের ইতিহাসটা আসলে প্রতিরোধ আর দমনেরও ইতিহাস। ১৯৯৯ সালের ছাত্র বিক্ষোভ থেকে শুরু করে ২০০৯ সালের বিশাল সবুজ আন্দোলন সবকিছু নির্দয়ভাবে দমন করা হয়েছিল। ২০১৯ সালের অর্থনৈতিক বিক্ষোভ তো রক্তে ডুবিয়ে দেওয়া হয়েছিল, আর ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর নারী অধিকারের আন্দোলনকে ভয়ঙ্কর দমন পীড়নের মুখোমুখি হতে হয়েছিল। প্যাটার্নটা ছিল একদম পরিষ্কার আর কঠোর। ভিন্নমত সহ্য করা হবে না। আর এভাবেই এই সব কিছুর যোগফল, বিতর্কিত উত্থান, দেশের ভেতরের দমনপীড়ন আর বিদেশের আগ্রাসন আমাদেরকে গল্পের শুরুতে, অর্থাৎ তার যুগের সেই বিস্ফোরক সমাপ্তির দিকে ফিরিয়ে নিয়ে আসে। তাহলে ৩৬ বছর ধরে ইরান শাসন করা এই মানুষটা পেছনে ঠিক কেমন উত্তরাধিকার রেখে গেছেন? তার শাসনের শুরুটাই হয়েছিল ১৯৮৯ সালে এক বৈধতার সংকট দিয়ে। ২০০৯ সালে সংস্কারের আশাকে একেবারে পিষে দিয়ে সেই শাসনকে আরও মজবুত করা হয়। ২০২০ সালে কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা চরমে পৌঁছায় আর জন্ম দেয় এক ছায়াযুদ্ধের। অবশেষে সেই যুদ্ধ প্রকাশ্যে চলে আসে, যার চূড়ান্ত পরিণতি ঘটে ২০২৬ সালে সেই সরাসরি হামলায়, যা তার জীবন এবং তার যুগের অবসান ঘটায়। মানুষটা তো চলে গেছেন, কিন্তু তার বিষাক্ত উত্তরাধিকার রয়ে গেছে। তার মৃত্যুর সাথে সাথে কি প্রতিরোধের অক্ষ অবশেষে ভেঙে পড়ল, নাকি তার অপসারণ আরও বিপজ্জনক আর অনিশ্চিত শক্তির জন্ম দিল? খামেনির যুগের অবসান ঘটেছে ঠিকই, কিন্তু ইরান এবং বিশ্বের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা যেন কেবল শুরু হলো। আর এটা এমন এক প্রশ্ন যার উত্তর এই মুহূর্তে সম্ভবত কারো কাছেই নেই।